দীনেশবাবু মেয়ের চোখের জল মুছতে মুছতে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে কথাগুলো বললেন। বড় আদরের একটাই মেয়ে তার, খুব শখ করে নাম রেখেছিলেন অনন্যা। অনন্যা সত্যি রূপে গুণে অনন্যা, চরিত্রের সাথে নামটা যেমন একেবারে মিশে গেছে। মেয়ের মাস্টার্স শেষ করে এখন একটা সরকারি স্কুলের চাকরি করে। অনন্যার বিয়ে হয়েছে 2 বছর 7 মাস হলো। সামনের বৈশাখে 3 বছর পূর্ণ হবে। শ্বশুরবাড়িতে তেমন কোনো অসুবিধা না থাকলেও দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে শুরু করেছে। অনন্যাদের 3 বছর বিবাহিত জীবনে এখনো কোনো সন্তান আসেনি। একসময় অনন্যা ও সৌম্যর চিন্তা ভাবনা ছিল এই রকম বিয়ের 5 বছর আগে কোনো সন্তানের প্ল্যান করবে না তারা। অনন্যা সকাল থেকে কাজকর্ম সবকিছুতে গুছিয়ে রাখে, 10টার সময় স্কুল চলে যায়, ফিরে আসে 5টা বাজার। তখন একটু এসে রেস্ট নেয়, তারপর রাতে রান্নার কাজে লেগে পড়ে। সৌম্য অফিস থেকে ফিরতে 7টা 30 বেজেই যায়, কোনো কোনো দিন তারও বেশি। দুজনে ক্লান্ত থাকায় নিজেদের মতো সময় কাটানো আর হয়ে ওঠে না। প্রায় দিন ঝগড়া লেগেই থাকে। বাড়ির লোকজন রোজ এসব দেখতে দেখতে অনন্যাকে একদিন পরামর্শ দেন সৌম্যর মা, তোমরা একটা বাচ্চা নিয়ে নাও, তাহলে রোজ এই অশান্তি, তোমাদের মধ্যে মনোমালিন্য ঠিক হয়ে যাবে। উনি হয়তো ঠিক বলেছেন, কিন্তু অনন্যা সৌম্যর যেহেতু চিন্তাভাবনা আলাদা ছিল, সেই নিয়ে দুজনের মতবিরোধ আরও বাড়তে থাকলো। বেশ কয়েকদিন অনন্যা বাবার বাড়িতে থাকার পর বাবা অনন্যাকে বোঝাতে চাইছেন, আচ্ছা বাবা, তুমি মা সবসময় আমাকে বলো মানিয়ে নিতে, একটু অ্যাডজাস্ট করে চলতে, কিন্তু বাবা তোমরা কখনো ভেবেছো এই অ্যাডজাস্ট করতে গিয়ে, মানিয়ে নিতে গিয়ে আমাদের মেয়েদের মনে কতটা ক্ষত সৃষ্টি হয়, একটা চাপ, কেমন কষ্ট ঘিরে থাকে। জানো বাবা, আমি যখন একটু বুঝতে গেছিলাম তখন দেখতাম তুমি মায়ের জন্য পুজোয় যে শাড়িটা নিজে পছন্দ করে নিয়ে আসতে, ঠাকুমা সেই শাড়িটা মেজো পিসিমণিকে দিয়ে দিত। তখন মেজো পিসিমণির সদ্য বিয়ে হয়েছে কিনা মায়ের এই ইচ্ছে থাকলেও বলতে পারতো না ওই শাড়িটা এনেছে মায়ের জন্য, তাই মা এই শাড়িটা নেবে। তুমি মাসের শেষে যখন বাড়িতে আসতে, বাড়িতে এসে তুমি গল্পের আসর বসাতে ঠাকুমা কাকুদের সাথে, তোমার আসার আগেই পিসিমণিরাও চলে আসতো, বাড়িতে যেন উৎসবের মরশুম তৈরি হতো। মা তখন বলতে পারেনি একটু তার সাথেও বসে গল্প করবে সে। মা তোমাদের উৎসবে আমোজে যে আনন্দে ভরিয়ে তুলতে চা সিঙ্গারার তোড়জোড় শুরু করতো। মামার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মা কখনোই সেখানে রাত্রে বাস করতে পারে না। আমি খুব জেদ করতাম জানো, থাকবো বলে, কিন্তু মা টানতে টানতে নিয়ে চলে আসতো, কারণ মেয়ে বড় হয়েছে, একা বাইরে রেখে মা আসতে চাইতো না। মাসি মামিরা যখন জোর করত মাকে থাকার জন্য, মা এমন কাজের দোহাই দিয়ে ব্যস্ততা দেখিয়ে যে তারা আর আটকাতেই পারত না। কিন্তু মা বাড়ি এসে চোখের জলটা আমি ঠিক দেখতে পেতাম। মা চাইতো লুকাতে, কিন্তু পারতো না, ভীষণ রাগ হতো জানো মায়ের ওপর। ভাবতাম ন্যাকামো করে এখন আবার কান্না করা হচ্ছে, তবে থাকলে না কেন। বাবা জানো, মায়ের একটা শখ ছিল, তুমি ভালো চাকরি করতে বলে, শিক্ষিত বলে মা চাইতো আমাকে তুমি নিজের মতো করে পড়িয়ে বড় করো, তাতে আমি আরো ভালো মানুষ হব। আমরা সব বন্ধুরা যখন বলতো আজ বাড়ি গিয়ে বাবার কাছে পড়া না পারলে বাবা খুব বকবে, স্কুলে টিফিনে টাইমে বাবার পড়াগুলো বসে বসে করতো, আমি তখন ভাবতাম জানো, যদি আমার বাবা আমাকে এইভাবে পড়া ধরতো, পড়া না পারলে বকা দিত, আমিও সবার থেকে ভালো রেজাল্ট করতে পারতাম। আমাকে বিয়ে দেওয়ার পর থেকেই তুমি মা সব সময় বলো মানিয়ে গুছিয়ে চলবে, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে সবাই তোমার আপন, আবার ততটাই পর। বাবা মার মতো তোমার ভুল ত্রুটি ক্ষমা করে নিয়ে চলতে না পারে তারা।
তাই তুমি সবসময় মাথা নিচু করে মানিয়ে নিয়েই চলবে। হ্যাঁ বাবা, সত্যিটা ওরা আমার শ্বশুরবাড়ি ঠিকই, ওখানে সবাই যতটা আপন ততটাই পর, কিন্তু তাই বলে ওখানে মাথা নিচু করে থাকতে পারছি না আমি। আমি একবার মাথা নিচু করলে সবাই চাইবে মাথা নিচু হয়েই থাক। একবার মুখ বুজে মেনে নিলে ভেবে নিবে আমি দুর্বল, আমি অন্যায় যেমন করব না তেমন অন্যায়ের সাথে আপোষ করে চলতে পারবো না বাবা। বাবা, আমাদের মেয়েদের সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয় ঠিকই, কিন্তু কি জানো তো বাবা, এই যে আজ যেটা তুমি পাশে থাকলে বা তুমি একটা কথা বললে মাকে মানিয়ে নিতে হতো না, সেটা যখন তুমি বলতে পারতে না তখন মায়ের মনে এতটা কষ্ট হতো, অভিমান হতো, এগুলো রোজ একটু করে জমতে জমতে তার জীবন থেকে তোমার প্রতি একটা যে আশ্বাস সেটাই হারিয়ে গেছিল। তোমার উপর ভরসা কমে গেছিল, ভালোবাসা থেকে তখন এক পক্ষ সামঞ্জস্য সংসার রূপ নিয়েছিল, তোমার আর মায়ের সংসারটা। মা আজও সংসারে জোলার জাঁতাকলে কাটিয়ে ফেললো অভিযোগ না করেই। আমি বুঝতে পারি এখন, আসলে আমিও তো মায়ের মতো জায়গায় এসে দাঁড়িয়েছি, হয়তো সেই জন্যই খুব ভালো করে বুঝতে পারছি। তবে কি বলো তো বাবা, আমরা আজকালকার মেয়ে তো, তাই এতটা মানিয়ে নিতে পারছি না। ছোট থেকে মাকে মানিয়ে নিতে দেখেছি, কিন্তু মা ওই মানিয়ে নিতে গিয়েই নিজের সব ইচ্ছেকে মনের মধ্যে রেখে দিতে হয়েছে বলে পারেনি, বলতে পারেনি যে মানিয়ে নেওয়া কথাটা আসতো না। আমি চাই আমার দায়িত্ব পালনের জন্য আমি সব কিছু করব, কিন্তু কখনোই নিজের উপেক্ষা করে নয়। মানিয়ে নিতে গিয়ে সবকিছু বিসর্জন দিতে আমি পারবো না বাবা। নিজের চাওয়া পাওয়াগুলো জোর করে হলেও ছিনিয়ে নেব, নিজের ইচ্ছা, নিজের শখ, নিজের পছন্দগুলো খুব সহজে পেতে গিয়ে, মানিয়ে নিতে গিয়ে নিজের সঙ্গে আপোষ করতে পারবো না বাবা। সবকিছু যে মানিয়ে নিতে নেই, যেগুলো মানিয়ে নেওয়ার সেগুলো প্রকাশ করতে, পূরণ করতে হবে। তুই হয়তো ঠিকই বলেছিস মা, আমি সত্যি তোর মায়ের ওপর সবকিছু চাপিয়ে দিয়েছিলাম, সেও মনে মেনে নিয়েছিল, তোর মতো স্পষ্ট মুখ বলতে পারেনি তখন, আর তাই আমিও বুঝিনি। তোকে আমি জোর করব না মা, তোরা এখন নিজের ভালো মন্দ বুঝতে শিখেছিস, নিজের সত্তাটাকে অনুভব করতে শিখেছিস, নিজের বিবেক বিবেচনা করতে পারছিস। তুই যেটা করলে নিজের ভালো থাকবি তাই করিস, মানিয়ে নিতে বলবো না, আর বরং তুই মনের মতো করে নিজেকে ও সকলের ভালো রাখিস। শুধুমাত্র খেয়াল রাখিস নিজের সত্তাকে অনুভব করতে গিয়ে, নিজেকে সব দিক থেকে উন্মুক্ত করতে গিয়ে যেন ভালোবাসার মোড়া সম্পর্ক সুতোয় টান না পড়ে। কলমে অনুরাধা ঘোষ, কণ্ঠে সুষমা।